2024-এ তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদেরকে আগাম শুভবার্তা জানাই। তো তোমরা যারা যারা ম্যাপ পয়েন্টিংয়ে 10-এর মধ্যে 10 পেতে চাও, তো তাদের জন্য আমি 30টা ম্যাপ তোমাদের সামনে আনছি। এই 30টা ম্যাপ পয়েন্টিংয়ের মধ্যে কিছু আমরা এখন প্র্যাকটিস করব, আর বাকিগুলো আমরা এই ভিডিও শেষে দিয়ে দেবো, যাতে তোমাদের উপকারে লাগে এবং তোমরা যাতে 10-এ 10 পাও। এই শুভকামনা জানিয়ে 2024 সালের কিছু ম্যাপ তোমাদের সামনে এখন প্র্যাকটিস করছি। ক্লাস 10-এ যারা পড়ো তাদেরকে বলছি, ক্লাস 10-এ ম্যাপ পয়েন্টিংয়ে তোমাদের থাকে হচ্ছে টোটাল 10 নম্বর। 10 তোমরা জানো, ম্যাপ পয়েন্টিংয়ে 10টা টপিক্সের উপরে 10 নম্বর থাকে। কি কি টপিক্স থাকে তোমরা ভালো মতোই জানো। প্রথমে দেখো, ভূ প্রকৃতির উপরে একটা থাকে, ভূ প্রকৃতির উপরে একটা ম্যাপ আসবে। তারপর দ্বিতীয় টপিক্স কি আসবে তোমাদের, নদ নদী যে হয়, নদ নদীর উপরে একটা তোমাদের আসবে। তাহলে ভূপ্রকৃতি একটা টপিক্স, নদ নদী একটা টপিক্স। তারপরে তোমাদের আসার চান্স থাকে একটা হচ্ছে মৃত্তিকা টপিক্স থেকে, মৃত্তিকা। তাহলে ভূপ্রকৃতি একটা হলো, নদ নদী দুটো হলো, মৃত্তিকা তিনটে হলো। আর কি থাকতে পারে, স্বাভাবিক উদ্ভিদ, স্বাভাবিক উদ্ভিদ। তাহলে তোমাদের এই 4টে টপিক্সের থেকে 4টে কোশ্চেন আসতে পারে, বা এই জায়গায় 3টেও আসতে পারে। কিন্তু ভূপ্রকৃতির মধ্যে তোমরা জানো পাহাড় পর্বত যেগুলো পড়ে তার মধ্যে একটা আসতে পারে, বা তোমাদের হিমালয়ের যে শ্রেণী বিভাগ আছে সেগুলো। নদ নদীর মধ্যে কোনগুলো আছে, ইম্পর্টেন্ট যেগুলো থাকে সেগুলো। আর মৃত্তিকাতেও তোমরা জানো ইম্পর্টেন্ট যেগুলো মৃত্তিকা আছে সেগুলো আসবে। আর স্বাভাবিক উদ্ভিদের মধ্যেও তাই। তাহলে এটা আমি পুরোপুরি প্রাকৃতিক ভূগোলের মধ্যে ধরতে পারি। তাহলে আমি প্রথম আলোচনা করব ভূ প্রাকৃতিক টপিক্স নিয়ে। তাহলে ম্যাপ পয়েন্টিং এ 10-এ যদি 10 পেতে হয়, তাহলে সবার প্রথম তোমরা যখন এই বই পড়াগুলো থিওরিটিক্যাল পড়ো, থিওরিটিক্যাল মানে কি, তোমরা প্রথমে জানো যখন ভারতের ভূগোল পড়ো, তো ভারতের ভূগোলে সবার প্রথমে কি থাকে, সবার প্রথম থেকে ভূপ্রকৃতি। ভারতকে ভূপ্রকৃতি অনুযায়ী কভাগে ভাগ করা যায়। তো সেই জায়গায় তোমরা জানো 5টা ভাগ তোমরা সেখানে পড়ো। ওই 5টা ভাগ পড়ার সময় সবার প্রথমে দেখো উত্তরের পার্বত্য অঞ্চলের মধ্যে তোমরা হিমালয়ের বিভিন্ন টপিক্স পড়ো। তাহলে আমি যদি ভূপ্রকৃতির মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট ধরি এই বছর 2024 সালের জন্য, তাহলে ইম্পর্টেন্ট কি থাকতে পারে, K2। তাহলে আমার আগে জানতে হবে যে এই K2 পর্বত শৃঙ্গটা কোথায় অবস্থিত, কিংডম অফ কারাকোরাম। তাহলে K2 আমার থাকবে ভারতের ম্যাপের উপরে। দেখো এখানে যে ম্যাপটা আঁকা হয়েছে, এই ম্যাপের সৌন্দর্যতা কোনো ডিপেন্ড করে না, কারণ পরীক্ষার হলে তোমরা একটা ফাইনালি ম্যাপ পাবে। তো সেই ম্যাপে প্রথম K2 শৃঙ্গটা কোথায় খুঁজবে, দেখবে ভারতের ম্যাপে ঠিক উপরের দিকে এইভাবে যে অংশটা তোমাদের আঁকা থাকে, এইখানে একটা খাজের মতো থাকে, মানে এই থাকলো এইভাবে দিয়ে, এই যে খাজের মতো অংশটা থাকে, তাহলে এইখানটাতে তুমি একটা ত্রিভুজ চিহ্ন দেবে, দিয়ে K2, ধরো এটা 1 নম্বর ম্যাপ পয়েন্টিং থাকলো। তাহলে আমি K2 মার্কিং করবো কিভাবে, ঠিক এই লোকেশনটা বাঁচবো। হ্যাঁ, ম্যাপ পয়েন্টিং এ পুরো অ্যাকুরেট হতে হবে এরকম ব্যাপার নেই, একটুখানি আপ ডাউন হলেও কিন্তু নম্বর পাওয়া যায়। আর আমরা পর্বত শৃঙ্গ সবসময় কি চিহ্ন দেওয়ার চেষ্টা করব, ত্রিভুজ চিহ্ন দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে পর্বত K2। হ্যাঁ, এবার যদি বলে যে শৃঙ্গ টাইপের, তোমরা K2 ছাড়া জানো যে এরপরে ইম্পর্টেন্ট কি ছিল, K2-র পরে ইম্পর্টেন্ট হচ্ছে আরাবল্লী। আরাবল্লী মনে রাখার নিয়ম দেখো, আরাবল্লী আমার আর একটা ইম্পর্টেন্ট। আচ্ছা, আরাবল্লী আমি কিভাবে মনে রাখবো, আরাবল্লী মনে রাখার জন্য ভারতের ম্যাপে দেখবে ঠিক এই রাজস্থানের নিচের দিকটাতে এই যে পোর্শনটা আছে, এই পোর্শনের বরাবর যদি আমি এইভাবে চিহ্ন দিই, তাহলে সেটাই কিন্তু আরাবল্লী হবে। ঠিক আছে, তারপর আরাবল্লীর পরে কি পর্বত আছে, আরেকটা আমি ইম্পর্টেন্ট বলেছিলাম, বিন্ধ্য। তাহলে বিন্ধ্য পর্বত যদি আমার থাকে, তাহলে বিন্ধ্য পর্বতটা ঠিক আরাবল্লীর ঠিক একটু মাঝখানে। তাহলে আমি ঠিক ভারতের মাঝামাঝি জায়গা বিন্ধ্য। আর একটু নিচে যদি আমি দিই, তাহলে হচ্ছে সাতপুরা। আর একটু নিচে হচ্ছে সাতপুরা। তাহলে যেহেতু প্রথমে আছে, তাহলে আরাবল্লী প্রথমে, তারপরে দেবে, মানে বিন্ধ্য, আর তারপর হচ্ছে সাতপুরা। তাহলে আমি পাহাড় পর্বতের মধ্যে ইম্পর্টেন্ট এই 4টাকে মনে রাখবো। কি কি মনে রাখবো, K2। তাহলে K2 কোথায় আছে, সবার উপরে। তারপরে আরাবল্লী কোথায় আছে, ঠিক এই রাজস্থানের নিচের পোর্শনটা। বিন্ধ্য কোথায় আছে, ভারতের ঠিক মাঝখানে। আর সাতপুরা তার একটু নিচে। ক্লিয়ার? আচ্ছা, আর যেটা আছে সেটা হচ্ছে এই যে আমার এদিকটা তো আমার ইস্ট, আর এদিকটা তো হচ্ছে আমার ওয়েস্ট, এদিকটা হচ্ছে আমার নর্থ, এদিকটা হচ্ছে সাউথ। তাহলে আরেকটা তোমার আসতে পারে পূর্বঘাট পর্বতমালা। তাহলে পূর্বঘাট পর্বতমালা মানে তখন তোমার এই পোর্শনটা ভারতের পূর্ব দিকটা এইভাবে মার্কিং করবে, তাহলে এই পোর্শনটা হয়ে যাবে পূর্বঘাট পর্বতমালা। আর যদি পশ্চিম ঘাট আসে, তাহলে এই দিকটা মার্কিং করবে, এদিকটা হয়ে যাবে পশ্চিম ঘাট। এই কটার মধ্যেই 2024 সালে আসার চান্স বেশি। তাহলে কি কি বললাম, K2 ফার্স্ট, দ্বিতীয় হচ্ছে আরাবল্লী, তৃতীয় হচ্ছে বিন্ধ্য, চতুর্থ হচ্ছে সাতপুরা, তারপরে পূর্বঘাট, পশ্চিমঘাট।
এই কটা পাহাড় পর্বতের মধ্যেই প্রশ্নগুলো ঘোরাঘুরি করে। তোমরা লাস্ট 10 ইয়ারের সালের কোশ্চেনগুলো চেক করে দেখো যে এই যে ম্যাপ পয়েন্টিং গুলো আছে এর মধ্যেই আসবে। ঠিক আছে, আচ্ছা দেখো, তাহলে তোমাদের প্রথম টপিক বললাম ভূপ্রকৃতির উপরে কটা আসবে, একটা আসবে। ইম্পর্টেন্ট কি দিলাম, আরাবলী, বিন্ধ্য, সাতপুরের মধ্যে। দ্বিতীয় যদি নদ নদীতে আসি, তোমরা জানো উত্তর ভারতে প্রধানত 3টে নদী থাকে। 3টে নদী কি কি উত্তর ভারতে? তোমরা জানো উত্তর ভারতে এদিক থেকে সিন্ধুর দিকে, মানে এদিকে সিন্ধু মানে পাকিস্তানের দিকে একটা নদী গেছে। আরেকটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী, জানো চীনের দিক থেকে গিয়ে ভারতবর্ষের মধ্যে থেকে আবার এদিকে নিচে। আর আরেকটা আছে কি গঙ্গা। তাহলে উত্তর ভারতের আমি 3টে নদী মুখস্থ রাখবো। কি কি নদী মনে রাখবো? 3টে। একটা হচ্ছে সিন্ধু, একটা হচ্ছে ব্রহ্মপুত্র, আর একটা হচ্ছে গঙ্গা। এই 3টের মধ্যে আসে। কিন্তু এই কত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে যে একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে। কিরকম? ধরো তোমার আসবে ভারতের একটি অন্তর্বাহী নদী। অন্তর্বাহী নদী মানে বোঝো তো? অন্তর্বাহী নদী মানে দেশের মধ্যেই শুরু হবে, দেশের মধ্যেই শেষ হবে। তাহলে সেই অন্তর্বাহী যে নদী, সেই অন্তর্বাহী নদী ডাইরেক্ট আসবে যে ভারতের একটি অন্তর্বাহী নদীর নাম লেখো। তাহলে সেটা হবে লুনি। লুনি নদী। তাহলে লুনি কিন্তু উল্লেখ করা থাকবে না, শুধু লেখা থাকবে ভারতের একটি অন্তর্বাহী নদীর নাম লেখো। তো লুনি তোমার আছে ঠিক এই রাজস্থানের পোর্শনে। তাহলে লুনি আসলে আমি কোথায় মার্কিং করব? রাজস্থানের দিকে, তাই তো? আচ্ছা, তাছাড়া দক্ষিণ ভারতে ইম্পর্টেন্ট আর কয়েকটা নদী আছে তোমরা জানো। এই যে ধরো মুম্বাই সাইডে কি আছে? এই সোজা আছে নর্মদা নদী। তাহলে লুনি আসতে পারে, নর্মদা আসতে পারে, আর কি আসতে পারে? কাবেরী নদী। ধরো কাবেরী নদী আসলো, তাহলে কাবেরী নদী হচ্ছে ভারতের একটু দক্ষিণ দিকে। আচ্ছা, এবার ধরো যদি আমার মহানদী আসে, মহানদী আছে কোথায়? ঠিক এই উড়িষ্যার পোর্শনে হলো। আর বাকি রইলো কি আর একটা গোদাবরী বা কৃষ্ণা, ঠিক ভারতের মাঝামাঝি পোর্শনে। যেখানে আসুক না কেন মার্কিং করলে তোমার হবে। এইভাবে তুমি আস্তে আস্তে এক একটাকে মনে রাখবে। কেউ মনে রাখবে? তাহলে উত্তর ভারতে কটা নদী মনে রাখতে হবে? 3টে। কি কি মনে রাখতে হবে? 3টে। সিন্ধু একটা নদী, ব্রহ্মপুত্র একটা, আর গঙ্গা একটা। এই 3টে আমরা জানি। আর দক্ষিণ ভারতে কি কি মনে রাখবো? নর্মদা অবশ্যই মনে রাখবো। নর্মদা কোন দিকে? যে দিকটাতে মুম্বাই আছে, তাহলে মুম্বাইয়ের দিকটা। যদি আমার মহানদী আসে, তাহলে আমার যেখানে উড়িষ্যা আছে, তাহলে উড়িষ্যার পাশ থেকে আমি মার্কিং করবো হচ্ছে কি নদী? মহানদী। আর কৃষ্ণা, কাবেরী, তাই তো? কাবেরী একদম ভারতের নিচের পোর্শনে, আর মাঝখানে হচ্ছে কৃষ্ণা। ক্লিয়ার? তাহলে নদীর মধ্যে এই 4-5টা নদী মনে রাখলেই তোমার 2024 সালের ম্যাপ পয়েন্টিং এর মধ্যে চলে আসবে। ক্লিয়ার? আচ্ছা দেখো, এরপর একটা টপিকস তোমাদের যেটা আছে সেটা হচ্ছে জলবায়ুর উপর ডিপেন্ড করে আসবে। তোমরা প্রত্যেক বছর দেখবে, যেমন আগের বছর এসেছিল 2023 সালে ভারতের বৃষ্টির ছায়া অঞ্চল, তার মানে এই বছর সেটা আসবে না। এই বছর হচ্ছে আসার চান্স বেশি হচ্ছে কোনটা? এই বছর হচ্ছে মৌসুমী জলবায়ুর আগমন আর প্রত্যাগমন। তোমরা জানো এটা যদি ভারতে যদি দক্ষিণ দিক হয় আর এটা যদি পশ্চিম দিক হয়, তাহলে তোমরা জানো যে বর্ষাকালে আমাদের যে জুন মাসে ভারতে মৌসুমী প্রবেশ করে, কোন দিক থেকে প্রবেশ করে? দক্ষিণ পশ্চিম দিক থেকে, তাই তো? তখন তোমাদের এইভাবে তীর চিহ্ন দিয়ে দেখালেই হবে দক্ষিণ পশ্চিম, মানে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমন। তখনই কিন্তু এই কেরালার সাইডে কি হয়? প্রথম ভারতে বৃষ্টিকাল আসে, তাই তো? আর ঠিক এর উল্টোটা, এদিকটা যদি পূর্ব দিক হয় আর এদিকটা যদি উত্তর দিক হয়, তাহলে উত্তর পূর্ব দিক থেকে আবার শীতকালে দেখবে ঠান্ডা বায়ুটা আসে। এই যে এখন শীতকাল চলছে, তাহলে শীতকালে যে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই উত্তর দিক থেকে যে আমাদের ঠান্ডা হাওয়া আসে, আসলে এটাই হচ্ছে মৌসুমী বায়ুর প্রত্যাগমন। তাহলে মৌসুমী বায়ু রিলেটেড দুটো ম্যাপ পয়েন্টিং হয়, একটা হচ্ছে মৌসুমী বায়ুর আগমন আর একটা হচ্ছে মৌসুমী বায়ুর প্রত্যাগমন। তাহলে এখানে ম্যাপ পয়েন্টিং এ মৌসুমী বায়ুর আমি দুটো মনে রাখবো। আর কি মনে রাখবো? বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল। তাহলে বছরে দুবার বৃষ্টিপাত হয় এই ঠিক সমুদ্রের পাশে, এই কেরালার এই পাশগুলোতে। এখানে কি হয়? প্রথমে বর্ষাকালে একবার বৃষ্টিপাত হয়, আর একবার শীতকালে পশ্চিমী ঝঞ্ঝার জন্য বৃষ্টিপাত হতে পারে। তাহলে এখানে ম্যাপ পয়েন্টিং আর একটা কি বাড়লো, যে বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল। তাহলে ফার্স্ট 1 নম্বর কি হলো? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমন। দ্বিতীয় কি হলো? উত্তর পূর্ব দিক থেকে মৌসুমী বায়ুর প্রত্যাগমন। আরেকটা কি বললাম? আরেকটা বললাম হচ্ছে বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল, মানে এখানে বছরে দুবার বৃষ্টিপাত হয়। তাহলে 3টে ম্যাপ পয়েন্টিং হলো। আর একটা অনেক সময় আসতে পারে যে ভারতের সব থেকে বৃষ্টিপাত যুক্ত অঞ্চল, তার উত্তর হবে মৌসিম গ্রাম, চেরাপুঞ্জি। তাহলে সেটাও ঠিক এই মেঘালয়ের পার্শ্ববর্তী এরকম জায়গা মার্কিং করলে মোটামুটি তোমার এটাও কমপ্লিট হয়ে যাবে। তার মানে এখান থেকে 4টে ম্যাপ করলে হচ্ছে। 4টে কি কি? নাম্বার 1 দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমন, নম্বর 2 উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রত্যাগমন, নম্বর 3 বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল, আর নম্বর 4 ভারতে সব থেকে বেশি বৃষ্টিপাত। এই 4টে জলবায়ু থেকে ম্যাপ পয়েন্টিং করলেই 2024 সালে কমন পেয়ে যাবে। আচ্ছা দেখো, তাহলে তোমাদের 3টে টপিকস হলো।
চারটে টপিকসে আমরা আলোচনা করবো হচ্ছে মৃত্তিকা নিয়ে। মৃত্তিকাতে দেখো, মৃত্তিকাতে প্রত্যেক বছর যে আসে এমন কোনো গ্যারান্টি নেই, মাঝে মাঝে আসে মাঝে মাঝে আসে না। যদি আমরা লাস্ট 10 ইয়ার ফলো করি, তো মৃত্তিকা থেকে ম্যাপ পয়েন্টিং এর যেটা আসার চান্স বেশি থাকে সেটা হচ্ছে ভারতে যেখানে পলি মাটি দেখতে পাওয়া যায়। তাহলে আমার পলি মাটি যদি খুঁজতে হয় তাহলে আমার কোথায় খুঁজতে হবে? পলি মাটি কোথায় পাওয়া যাবে? নিশ্চয়ই নদীর পাড়ে। নদীর পাড় বলতে এখানে হচ্ছে দেখো, গঙ্গা নদী এই উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গের মধ্যে থেকে এসছে। তাহলে আমি যদি এই পোর্শনটা যদি মার্কিং করি, তাহলে টোটালটা কি মৃত্তিকা হলো? পলি মৃত্তিকা। তাহলে যখনই আমার এই মৃত্তিকার মধ্যে পলি মৃত্তিকা আসবে, ধরো তোমার পলি মৃত্তিকা পরীক্ষা এলো, তাহলে পলি মৃত্তিকা যদি পরীক্ষাতে আসে তাহলে তখন কি করতে হবে? উত্তর ভারতে, মানে এখানে উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, তাহলে এই এলাকার মধ্যে থেকে যেহেতু গঙ্গা নদী আছে, তাহলে গঙ্গা নদীর ডান পাশে বা পাশে এই পলি মৃত্তিকা দেখতে পাওয়া যায়। দ্বিতীয় যে মৃত্তিকাটা আসার চান্স বেশি সেটা হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা। কৃষ্ণ মানে কালো, তাই তো? তাহলে কৃষ্ণ মৃত্তিকা বা কালো মৃত্তিকা কোন দিকে দেখতে পাওয়া যায়? ঠিক এই মুম্বাইয়ের পোর্শনে, দক্ষিণ ভারতের দিকে। এখানে তুলো চাষ কিন্তু ভালো হয়। চাষবাসটা যখন করাবো তখন বুঝতে পারবে তুলো চাষ। তাহলে এখান থেকে পলি মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা। আর যদি খুব লাক বাই চান্স যদি একটু টাফ করে, তাহলে তখন কি আসে? পার্বত্য মৃত্তিকা। তো পার্বত্য মৃত্তিকা দেখো, পার্বত্য মৃত্তিকা খোঁজার সব থেকে শর্টকাট উপায় কি? উত্তরের পার্বত্য অঞ্চল আছে, তাহলে উত্তরের পার্বত্য অঞ্চলের যদি সরাসরি যদি আমি মার্কিং করে দিই, তাহলে সেটা হয়ে যাচ্ছে উত্তরের পার্বত্য মৃত্তিকা। তাহলে এখান থেকে তিনটে মৃত্তিকা সম্পর্কে পড়লেই তোমাদের হবে। তাহলে নাম্বার 1 পলি মৃত্তিকা, নম্বর 2 কৃষ্ণ মৃত্তিকা, নম্বর 3 হচ্ছে তোমাদের পার্বত্য মৃত্তিকা। আচ্ছা, আমি বোঝানোর জন্য এইভাবে মার্কিং করছি, তোমাদের কিন্তু 1-2 মার্কিং করতে হবে। ধরো কথার কথা 4 নম্বর দাগ নম্বরে দেখা গেল থাকলো হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা, তখন তোমার কিন্তু এই দাগ নম্বর দেওয়ার পরে এখানে কিন্তু 4 নম্বর দিয়ে কৃষ্ণ মৃত্তিকা বলে লিখবে। কারণ তোমরা যখন ম্যাপ পয়েন্টিং করবে, একটা ম্যাপে 10খানা পয়েন্টিং হবে, তাই প্রত্যেকটা জায়গাতে ঠিকঠাক করে কাজটা করবে। তাহলে 4 নম্বরে কৃষ্ণ মৃত্তিকা আসলে তখন 4 নম্বর কিন্তু এইভাবে দাগ নম্বর দেবে। তাহলে এটা ছিল হচ্ছে মৃত্তিকা থেকে 3টে টপিকস। আমি আরেকবার রিপিট করি, মৃত্তিকা থেকে 3টে মৃত্তিকা করলেই হবে। কি কি করলে হবে? উত্তরের পার্বত্য মৃত্তিকা, এই উপরে সবার উপরে, তারপর হচ্ছে পলি মৃত্তিকা, আর একটা হচ্ছে পশ্চিমের বা কৃষ্ণ মৃত্তিকা। এই 3টে করলেই মৃত্তিকা থেকে কমন পেয়ে যাবে। নেক্সট। আচ্ছা দেখো, তাহলে তোমাদের এবার 5 নম্বর যে ম্যাপটা বা 5 নম্বর যে বিষয়টা, তাহলে আমরা 4টে অলরেডি পড়ানো হয়ে গেল। 5 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে কি? উদ্ভিদ, স্বাভাবিক উদ্ভিদ। তোমরা তোমাদের টেক্সট বইতে দেখবে ভারতের স্বাভাবিক উদ্ভিদকে 5 ভাগে ভাগ করা যায়, কোনো কোনো বইতে কিন্তু 6 ভাগ থাকলেও থাকতে পারে। যাই হোক, তাহলে স্বাভাবিক উদ্ভিদ থেকে যেটা সব থেকে বেশি আসার চান্স এই বছরে সব থেকে বেশি আসার চান্স সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে, তোমরা এখানে জানো ঠিক এই পশ্চিমবঙ্গের নিচে ম্যানোগ্রোভ উদ্ভিদ আছে কি, তাই তো? মানে সুন্দরী গাছ, গরান গাছ আর গেওয়া গাছ। তাহলে এই যে ম্যানোগ্রোভ অরণ্য, এইটা এই বছর আসার চান্স সব থেকে বেশি। বোঝা গেল? আচ্ছা, ম্যানোগ্রোভ ছাড়া আর কি আসতে পারে? আর একটা আসতে পারে ভারতের মরু উদ্ভিদ। তাহলে তো ভারতের মরু উদ্ভিদ আলোচনা করতে গেলে ভারতের মরুভূমিতে যেতে হবে। তাহলে ভারতের মরুভূমি কোথায়? এই ভারতের রাজস্থান পোর্শন এখানে আছে। তাহলে এখানে কি পাওয়া যাবে? ভারতের মরু উদ্ভিদ। তাহলে 1 নম্বর হচ্ছে ভারতের ম্যানোগ্রোভ উদ্ভিদ, দ্বিতীয় হচ্ছে ভারতের মরু উদ্ভিদ। আর কি থাকতে পারে? পার্বত্য উদ্ভিদ। তাহলে আমি এই পাহাড়ি অঞ্চলে তখন এই পার্বত্য উদ্ভিদ বলতে পারি। বা দার্জিলিং, পশ্চিমবঙ্গের যেখানে দার্জিলিং বলে যে জায়গাটা আছে, তাহলে এই দার্জিলিং এর পোর্শনে কিছু পার্বত্য উদ্ভিদ আছে। তাহলে আমার পার্বত্য উদ্ভিদ এখানে একটা হলো পার্বত্য উদ্ভিদ, আর একটা হলো মরু উদ্ভিদ, আর একটা হচ্ছে ম্যানোগ্রোভ অরণ্য। এই 3টে টপিকসের মধ্যে তোমরা একটা না একটা পাবে। তাহলে সব থেকে বেশি আমি ইম্পর্টেন্ট দিচ্ছি 2024 সালে, সেটা হচ্ছে এই ম্যানোগ্রোভ অরণ্য। এই অরণ্যটা আসার চান্স সব থেকে বেশি এই বছর। আচ্ছা দেখো, আমাদের 5টা টপিকস কমপ্লিট। এটা হচ্ছে প্রাকৃতিক ভূগোলের মধ্যে ছিল। এবার আমরা অর্থনৈতিক ভূগোলে যাব। অর্থনৈতিক ভূগোলে সবার প্রথম যে টপিকসটা আসে সেটা হচ্ছে কৃষিকাজের উপর থেকে আসে। কৃষিকাজ, যে কৃষিকাজ বলতে কি বোঝাচ্ছে? যে কোনো একটা ফসল চাষবাসের উপর আসে। তোমরা জানো ধান, গম, পাট, চা, কফি, ইক্ষু, তোমাদের এই 6টা টপিকস আছে। তো তার মধ্যে আমার যদি ধান চাষে তাহলে আমার ধান কোথায় থাকবে? অবশ্যই ইউপি, মানে উত্তরপ্রদেশ আর পশ্চিমবঙ্গের যে জায়গাটা, এই পলি মাটি যেখানে যেখানে থাকবে সেখানেই ধান চাষ হবে। তাহলে এখানে আমি ধান চাষের মার্কিং করতে পারি। ধান গাছের তোমরা ছবি আঁকতে পারো। যাই হোক, তাহলে এটা হচ্ছে ধান চাষের জায়গা। গম যদি আসে পাঞ্জাবের দিকটা, যদিও গম আগের বছর যত সময় চলে এসেছিল, যাই হোক, তাহলে ধান থাকলে এখানে। এবার যদি আমার চা আসে, চা আসলে অবশ্যই আমার এই যে দার্জিলিং এর যে পোর্শনটা আছে, এইখানে আমি চা অবশ্যই মার্কিং করতে পারি। তাহলে ধান আসতে পারে, চা আসতে পারে। তাহলে এখানটা আসলে আমি চা, এখানটা আসলো ধান,
এইবার যদি কোনো কারণে দেখা গেল কার্পাস আছে, কার্পাস সবসময় কৃষ্ণ মৃত্তিকাতে ভালো হয়। কৃষ্ণ মৃত্তিকা হচ্ছে দক্ষিণ ভারতের এই দিকটাতে। তাহলে যেখানে কৃষ্ণ মৃত্তিকা ভালো হয় সেখানে কিন্তু সবসময় কি চাষ ভালো হয়? তুলো চাষ ভালো হয়, অর্থাৎ কার্পাস। তাহলে আমার ধান চাষ হচ্ছে এই গঙ্গা নদীর ডান দিকে বাদিকে যে পলিমাটি সেখানটাতে। চা চাষ হচ্ছে আমার পার্বত্য অঞ্চলের দিকটাতে। আর তুলো চাষ হচ্ছে দক্ষিণ ভারতে। আর কোনো কারণে যদি কফি আসে, কফি কফি আমরা জানি এই দক্ষিণ ভারতের দিকে কফি চাষ কিন্তু খুব সুন্দর হয়। তাহলে দক্ষিণ ভারতের দিকে মার্কিং করে তখন আমি মার্কিং করব কফি চাষ। তাহলে এই চারটে মোটামুটি ফসল পড়লে হবে। কি কি পড়লে হবে? নাম্বার 1 ধান, নাম্বার 2 চা, নাম্বার 3 তুলো, নাম্বার 4 কফি। এই চারটে টপিকস তোমাদের 2024 সালের জন্য মোটামুটি রেডি করতে হবে। আচ্ছা দেখো, তাহলে তোমাদের কৃষির পর আছে শিল্প। শিল্প কি করে মনে রাখবে? এখানে আমাদের দেখো তিনটে পোর্শন আছে, একটা হচ্ছে বিহারের পোর্শন, একটা হচ্ছে ঝাড়খণ্ড, আর একটা হচ্ছে পশ্চিমবঙ্গের দিকটা, মানে ছোটনাগপুর মালভূমি। ভারতের ম্যাক্সিমাম খনিজ সম্পদগুলো এই মালভূমি অঞ্চলেই পাওয়া যায়, যার জন্য বেশিরভাগ ইন্ডাস্ট্রিগুলো এখানেই গড়ে উঠেছে। ধরো রেল ইঞ্জিন কারখানা, তাহলে চিত্তরঞ্জন তুমি ধরো বুঝতে পারলে না চিত্তরঞ্জন কোথায় আছে, এই পোর্শনে মার্কিং করলে তোমার চিত্তরঞ্জন মার্কিং করো তাহলে উত্তর ঠিক হবে। আচ্ছা যদি তোমার প্রশ্ন আছে কোনো লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র পূর্ব ভারতে, তাহলে এখানে মার্কিং করো তাহলেও ঠিক হবে। কয়লা খনি যদি আসে এখানে ঠিক এখানে মার্কিং করা হবে। লোহার খনি যদি আসে মার্কিং করে এখানে হবে। যখন দেখবে তুমি ইন্ডাস্ট্রি সম্পর্কে জানো না, তাহলে সঙ্গে সঙ্গে তুমি এই ছোটনাগপুরে মার্কিং করবে। আর কি কি আসতে পারে? পেট্রোশন আসতে পারে। পেট্রোশন আসলে আমরা সবসময় মার্কিং করার চেষ্টা করব এই মুম্বাই দিকটাতে, কারণ ভারতের বৃহত্তম এখানে আছে মুম্বাই হাই অঞ্চল, এখানে সব থেকে বেশি পেট্রোলিয়াম পাওয়া যায়। বোঝা গেল? তাহলে এখানে আর যদি বলে যে পুরো ভারতের পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র, তাহলে একটাই আছে, সেটা হচ্ছে হলদিয়া। হলদিয়া ঠিক এই পশ্চিমবঙ্গের নিচের এই পোর্শনটা মার্কিং করলে তখন হবে। যাই হোক, তাহলে বেশিরভাগ ইন্ডাস্ট্রি আসলে তুমি ছোটনাগপুর অঞ্চলের দিকটা করবে। আর যদি পার্টিকুলার আসে হলদিয়া পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র, তাহলে ঠিক পশ্চিমবঙ্গের নিচের দিকটা। যদি মুম্বাই আসে তাহলে হচ্ছে মুম্বাইয়ের দিকটা। এই দুটোর মধ্যে আসার চান্স থাকে। এবার ধরো লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র আসলো, আসার মধ্যে একটা আসতে পারে যে বন্দরযুক্ত, মানে সমুদ্রের পাড়ে ইস্পাত কেন্দ্র যদি আসে, তখন তোমার চেষ্টা করবে ঠিক উড়িষ্যার এই নিচের দিকটা বিশাখাপত্তনম। এই বিশাখাপত্তনম যে জায়গাটা উড়িষ্যার নিচের পোর্শন, এই জায়গাতে তোমার তোমার এদিকে বন্দরও আছে, এদিকে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র আছে। আর আরেকটা এখানে মনে রাখতে হবে, সেটা হচ্ছে শুল্কমুক্ত বন্দর, সেটা হচ্ছে কান্ডালা। কান্ডালাটা কোথায় অবস্থিত? ঠিক এই যে আহমেদাবাদের দিকে যাবে, তারপর একটু পাশে যাবে এই দিকটাতে। যাই হোক, এই পোর্শনটাতে তোমরা মার্কিং করবে কি, এদিকে মার্কিং করবে হচ্ছে শুল্কমুক্ত বন্দর। তোমাদের কিন্তু এই কান্ডালা আসবে না বা এইভাবে লেখা থাকবে না, কান্ডালা লেখা থাকবে না, লেখা থাকবে শুল্কমুক্ত বন্দর। তাহলে তোমাদের মার্কিং করতে হবে কোনটা? কান্ডালা। তাহলে কি কি এখান থেকে হলো? যে কোনো ইস্পাত যদি খনি আসে তাহলে আমার ছোটনাগপুর মার্কিং করব। হলদিয়া আসলে হলদিয়া মার্কিং করব। বিশাখাপত্তনম আসলে আমি উড়িষ্যার দিকটাতে মার্কিং করব। আর কি পশ্চিম ভারতের দিকে যদি পেট্রোশন আসে তাহলে আমি মুম্বাইয়ের দিকটা মার্কিং করব। আর যদি শুল্কমুক্ত বন্দর আসে তাহলে আমি সেক্ষেত্রে কান্ডালা মার্কিং করব। তাছাড়া তোমরা জানো যে দক্ষিণ ভারতের দিকে বেশিরভাগ টেকনোলজিতে উন্নত। বোঝা গেল? যেমন ধরো মুম্বাই, সরি হাইটেক, তারপর আর কি আসতে পারে, মানে যাই আসুক না কেন, তখন আমরা দক্ষিণ ভারতের দিকে চেন্নাই, বেঙ্গালুরু এই পোর্শনগুলোতে মার্কিং করার চেষ্টা করব। তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু পার্টিকুলার আমি দেখেছি হয় লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র আছে, নাহলে পেট্রোশন শিল্পকেন্দ্র আছে, নাহলে এই বন্দর রিলেটেড যে কোনো একটা কোশ্চেন আছে। দেখো তোমাদের আমি 7টা টপিক ঠিকঠাকভাবে বললাম। প্রাকৃতিক ভূগোল দিয়ে 5টা, কৃষি দিয়ে একটা, শিল্প দিয়ে একটা, তাতে আমার টোটাল হবে 7টা। বাকি থাকলো এখনো 3টে। এই 3টে সবসময় যে রুলস রেগুলেশন ফলো করে তা কিন্তু নয়। এই 3টে কিভাবে আসতে পারে? এবার এক্সট্রা যেগুলো আছে, ধরো হ্রদ অঞ্চল, তাই তো হ্রদের থেকে একটা আসতে পারে, যেমন আগের বছর এসেছিল লোকটাক হ্রদ। তাহলে লোকটাক হ্রদ যদি আমি বাদ দিই, এবার দেখো চিল্কা হ্রদ আসতে পারে। আমরা জানি উড়িষ্যার সব থেকে বৃহত্তম যে হ্রদটা আছে উড়িষ্যার দিকে সমুদ্রের পারে, সেটা হচ্ছে চিল্কা হ্রদ। তাহলে আমি উড়িষ্যা মার্কিং করব। আচ্ছা হ্রদ ছাড়া আর কি অঞ্চল আসতে পারে? আর জানো তোমরা যে পক প্রণালী ঠিক এই ভারতের নিচের পোর্শনটা, আমাদের ভারতবর্ষ শেষ হচ্ছে আর শ্রীলঙ্কা শুরু হচ্ছে, তাহলে মাঝখানে যে গ্যাপটা আছে সেই গ্যাপটা হচ্ছে পক প্রণালী, এটাকে পক প্রণালী বলা হয়। যাই হোক, এটা আসতে পারে। আর কি আসতে পারে? 10 ডিগ্রি চ্যানেল। তোমরা এই যে এদিকটাতে তোমরা জানো যখন আন্দামান নিকোবরে যাবা, আন্দামান নিকোবরে যাওয়ার পরে ঠিক উপরের যে দ্বীপগুলো আছে আর নিচের যে পোর্শনগুলো দ্বীপগুলো থাকে টুকরো টুকরো, ঠিক এই মাঝামাঝি জায়গাতে থাকে হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল। তাহলে 10 ডিগ্রি চ্যানেলটা এবছর আসতে পারে। তাহলে 10 ডিগ্রি চ্যানেল বললাম, পক প্রণালী বললাম, যে কোনো হ্রদ রিলেটেড একটা কোশ্চেন আসতে পারে। আর কয়েক বছর ধরে আমি ফলো করে দেখছি পার্টিকুলার একটা জায়গার নাম আছে। যেমন ধরো আগের বছর যত সম্ভব মুম্বাই এসেছিল,
তাহলে তোমার ধরো কলকাতা এলো, তাহলে তুমি জানো পশ্চিমবঙ্গ আমার মার্কিং করতে হবে। যদি আমার দিল্লি আসে তাহলে এখানটা মার্কিং করতে হবে। যদি আমার মুম্বাই আসে তাহলে আমার এখানটা মার্কিং করতে হবে। যদি চেন্নাই টেন্নাই দিকটা আসে তাহলে আমি দক্ষিণ ভারতে মার্কিং করব। যাই হোক, এরকম চারটে মেন মেন যে শহর, মানে আমাদের চারটে তো বড় শহর আছে তোমরা জানো। সোনালী চতুর্ভুজ যারা পড়ো তোমরা জানো, কলকাতা, চেন্নাই, মুম্বাই, দিল্লি, এই যে চারটে বড় বড় শহরকে যদি সড়ক পথ দ্বারা যোগ করা হয় তাকে কি বলা হয়? সোনালী চতুর্ভুজ। আর এই চারটে বড় বড় শহরকে যদি রেলপথ দ্বারা যোগ করা হয় তাকে বলা হচ্ছে হীরক চতুর্ভুজ। তাহলে এই চারটে শহরের মধ্যে যে কোনো একটা শহর আসতে পারে। তার মানে কি, এইভাবে তোমার 9খানা কমন পেয়ে যাবে। আর 10 নম্বর যে ম্যাপ পয়েন্টিংটা থাকে, লাস্ট লাস্ট যেটা থাকে বা লাস্টের আগেরটা, ওটার জন্য এই সব রিলেটেড একটা কোশ্চেন তোমার রেডি করতে হবে। তাহলে ফাইনালি তাহলে তুমি 10টা প্রশ্ন পাবে। আর তোমরা ভালো মতো জানো যে সাজেশনে কটা প্রশ্ন দেওয়া আছে, 30টা ম্যাপ দেওয়া আছে, তার মধ্যে 10টা পরীক্ষাতে আসবে। তাই তোমরা ওই 30টা বাড়িতে প্র্যাকটিস করবে। আর তার সঙ্গে এখন যেগুলো আলোচনা করলাম সেগুলো তো করবেই। এখন হার্ডলি হয়তো 25টার মতো আলোচনা করলাম, তার মধ্যে তোমরা 10টা কমন পাবেই। এই হচ্ছে 2024 সালে যারা পরীক্ষা দিচ্ছ, পরীক্ষার টোটাল ম্যাপ পয়েন্টিং এর সাজেশন। 2024 সালের লাস্ট মিনিট সাজেশন। ম্যাপ পয়েন্টিং এ 10-এ 10 পেতে হলে অবশ্যই এই 30টা ম্যাপ প্র্যাকটিস করতে হবে। আর এই 30টার মধ্যে তোমরা 10-এর মধ্যে 10 পেয়ে যাবে। এটা একদম লাস্ট মিনিট সাজেশন। পরীক্ষা আর হয়তো 1 সপ্তাহ বাকি, এর মধ্যেই তোমরা এগুলো সব রেডি করে ফেলো। আশা করি সবকটা কমন